আজকে আমরা এক্সপেরিমেন্ট 2 তে দেখব স্টাডি অন টাইপস অ্যান্ড ইনস্টলেশন অফ ওয়্যারিং সিস্টেম। ওয়্যারিং সিস্টেম এর ইনস্টলেশনের বিভিন্ন রকম টাইপিং উপরে আমরা আজকে আলোচনা করব, বিভিন্ন ওয়্যারিং সিস্টেমের উপরে। তো এখন আমরা প্রথমেই দেখি যে সিস্টেমস বাই হুইচ পাওয়ার ইজ ডিস্ট্রিবিউটেড টু ডোমেস্টিক কনজিউমার। ডোমেস্টিক কনজিউমারের কাছে যেই সব সিস্টেমের দ্বারা পাওয়ারগুলো ডিস্ট্রিবিউশন হচ্ছে সেটা নিয়ে আমরা আজকে আলোচনা করব। তো নাম্বার ওয়ান হচ্ছে, আমরা এখানে কিছু সংক্ষেপে একটু কথা বলে নেই যে সিঙ্গেল ফেজ টু ওয়্যার সিস্টেম। সিঙ্গেল ফেজ বলতে আমরা টু ওয়্যার সিস্টেম বুঝি, একটা নিউট্রাল থাকে, একটা ফেজ থাকে, এটা হচ্ছে আমরা ডোমেস্টিকে ব্যবহার করে থাকি। থ্রি ফেজ সিস্টেম, এটা হচ্ছে থ্রি ওয়্যার সিস্টেম, আর থ্রি ফেজে তিনটা ওয়্যার থাকে, এটা ইন্ডাস্ট্রিয়ালে ব্যবহার করা হয় থ্রি ফেজ সিস্টেম। এবং থ্রি ফেজ ফোর ওয়্যার সিস্টেম, থ্রি ফেজ যদি থ্রি ওয়্যার সিস্টেম এটা ইন্ডাস্ট্রিতে ব্যবহার করে, আর থ্রি এর যদি ফোর ওয়্যার সিস্টেম হয় এটা ইন্ডাস্ট্রি এবং ডোমেস্টিক দুই জায়গায় ব্যবহার করা যায়। তো এটা আমরা দেখলাম। এরপরে আমরা দেখি বিভিন্ন সুইচ সম্পর্কে, যেমন এনার্জি মিটার। সেখান থেকে আমাদের লাইনের প্রথমে আসবে মেইন সুইচ, এনার্জি মিটার হয়ে তারপরে পাওয়ার আসবে মেইন সুইচে, এরপরে লাইটিং এবং পাওয়ার সার্কিটগুলোতে আসবে। সেখান থেকে মেইন সুইচ থেকে সুইচগুলোর আমরা একটু বর্ণনা দেব মেইন সুইচগুলো কীরকম হয়ে থাকে। তো মেইন সুইচগুলো হয়ে থাকে ডাবল পোল আয়রন ক্লাড সুইচ, ডিপিআইসি। তো এটার ফুল মিনিংটা আমাদের কিন্তু ভালো করে পড়তে হবে। ডাবল পোল ডিপি আয়রন ক্লাড আইসি, হ্যাঁ, ডাবল পোল আয়রন ক্লাড সুইচ। এটা হচ্ছে ডোমেস্টিক ওয়্যারিং এর জন্য, বাসাবাড়ির ওয়্যারিং এর জন্য আমরা ডিপিআইসি সুইচ মেইন সুইচ হিসেবে ব্যবহার করে থাকি। এরপরে সুইচ হচ্ছে ট্রিপল পোল আয়রন ক্লাড সুইচ, এটা হচ্ছে টিপিআইসি ট্রিপল পোল, তিনটা পোল, ডাবল পোল মানে দুইটা পোল, এটা হচ্ছে আয়রন ক্লাড। এরপর এটা ব্যবহার করা হয় ইন্ডাস্ট্রিয়াল ইনস্টলেশনের জন্য, ইন্ডাস্ট্রির বিভিন্ন সুইচের জন্য, মেন সুইচের জন্য। এবং ট্রিপল পোল ক্লাচ সুইচ উইথ নিউট্রাল লিঙ্ক, টিপিএনআইসি, টিপিএনআইসি এই এটা হচ্ছে তার ফুল মিনিং, এটা সংক্ষিপ্ত রূপ টিপিএনআইসি। আর এটা যদি আমরা ব্রডলি বলি, ট্রিপল পোল আয়রন ক্লাড সুইচ উইথ নিউট্রাল লিঙ্ক, উইথ নিউট্রাল লিঙ্ক। এটা ইন্ডাস্ট্রিয়াল ইনস্টলেশনের জন্য ব্যবহার করা হয়। তো নিচের দুইটা হচ্ছে ইন্ডাস্ট্রিয়াল ইনস্টলেশনের জন্য, উপরেরটা হচ্ছে ডিপিআইসি ডোমেস্টিক ওয়্যারিং এর জন্য। এই যে সেই ডিপিআইসি সুইচ আমরা অনেকে দেখে থাকি, এটা উপরে নিচে উঠালে ভিতরে এটা কানেক্ট এবং ডিসকানেক্ট হয়ে থাকে। এরপরে এটা হচ্ছে টিপিআইসি সুইচ, এখানে তিনটা পোল থাকতেছে এবং আরেকটা নিউট্রালের লিঙ্কও থাকতেছে টিপিআইসি সুইচে। নিউট্রালের লিঙ্ক থাকলে তাকে টিপিএনআইসি সুইচ বলা হয়ে থাকে। তো এই এটা আমরা দেখছি এরকম বোর্ডের মতো, এটা খোলা যায়। তো এখন আমরা দেখি যেসব ফ্যাক্টরগুলো আমাদের কনসিডার করতে হবে একটা ওয়্যারিং ডিজাইন করার জন্য। কোনো জায়গায় যদি আমি একটা ওয়্যারিং এর ডিজাইন করতে চাই, ওয়্যারিং সিস্টেম, সেখানে আমাদের কিছু ফ্যাক্টরগুলো মাথায় রাখতে হবে। নাম্বার ওয়ান ফ্যাক্টর হচ্ছে লাইফ অফ দ্য ইনস্টলেশন। আমরা যে ইনস্টলেশনগুলো বসাবো, আমরা যে যন্ত্রপাতিগুলো বা ওয়্যার বা থেকে শুরু করে সবকিছু বসাবো, এটা লাইফ সম্পর্কে আমাদেরকে নিশ্চিতভাবে জেনে নিতে হবে। সাপোজ আমি একটা বিল্ডিংয়ে বসাবো, এই বিল্ডিংটা 30 বছরের, তো আমরা এখানে এই 30 বছরের বিল্ডিং এর একটা ইনস্টলেশন মাথায় রেখে তারপরে আমাদেরকে করতে হবে। তারপরে হচ্ছে টাইপস অফ ওয়্যার অ্যান্ড ম্যাটেরিয়াল ইউজড। আমার এখানে কয় প্রকারের ওয়্যার ব্যবহার করা হবে এবং কি কি ম্যাটেরিয়াল ব্যবহার করা হবে সেগুলো আমাদের ফ্যাক্টর, এটা মাথায় রাখতে হবে। এরপরে হচ্ছে ফিউচার এক্সটেনশন অর অল্টারনেশন। ফিউচারে, ইন ফিউচার আমাদের এই বাড়ি বা এটা আমাদের ইন্ডাস্ট্রি, এটা আমাদের এক্সটেন্ড হবে, আরেকটু বর্ধিত হতে পারে, অথবা এই জায়গাটা পরিবর্তন হতে পারে। এইসব কথা বিবেচনা করে মাথায় রেখে আমাকে কিন্তু ওয়্যারিং ডিজাইন বা ওয়্যারিংটা করতে হবে। ফিউচারের কথা ভেবেও আমাদের কিছু এক্সট্রা কাজ করতে হবে। তো নেচার অফ লোড, তো আমাদের এখানে লোডের নেচারও কথা ভাবতে হবে। সাপোজ আমি এই ইন্ডাস্ট্রিতে আমি কি ধরনের কি টাইপের লোডগুলো চালাবো, লাইট নাকি পাওয়ার লোড নাকি আরো হ্যাভি লোড চালাবো কিনা, সেইগুলোর কথা ভেবে তারপরে ওয়্যারিং ডিজাইন করতে হবে। এরপরে হচ্ছে কনস্ট্রাকশন অফ বিল্ডিং, বিল্ডিং এর কনস্ট্রাকশনের কথাও ভাবতে হবে। বিল্ডিং এর এই বিল্ডিং এইটা সাপোর্ট করবে কিনা, বিল্ডিং এর সবকিছু আদার কনস্ট্রাকশনের কথা আমাদের ভাবতে হবে। কোয়ালিটি অফ ওয়্যারিং সিস্টেম, তো এখানে কনস্ট্রাকশনের কথা বলে রাখি, অনেকটা কাঠের বাড়ি হতে পারে, একটা ইটের, অনেকটা বিভিন্ন রকম হতে পারে। এই কনস্ট্রাকশন কথা এই জন্য মাথায় রাখতে হবে। এরপর হচ্ছে কোয়ালিটি অফ ওয়্যারিং সিস্টেম, ওয়্যারিং সিস্টেমের কোয়ালিটি আমাদেরকে ইনশিওর করতে হবে। যদি ওয়্যারিং এর কোয়ালিটি ভালো না হয় তাহলে একটা বড় ধরনের ম্যাসিভ ক্ষতি হয়ে যেতে পারে আমাদের
সামগ্রিকভাবে একটা বড় ক্ষতি হতে পারে। এই জন্য কোয়ালিটির কথা অবশ্যই ইনশিওর করতে হবে, যে দেখা গেল একটা ওয়্যার দিলাম, তো এর কদিন পরে ওয়্যারের এটা যদি আমাদের অ্যাম্পিয়ার কারেন্টের ফ্লো বেশি হয়ে যায় খুব দ্রুত, এটা কি আমাদেরকে নিরাপত্তা দিতে পারতেছে না, বা সেফলি এটা আলাদা হতে পারতেছে না, নিরাপত্তা। তো এইসব আমাদেরকে অবশ্যই কোয়ালিটির দিকে তাকাতে হবে, এটা কিন্তু মাস্ট কোয়ালিটি। এরপরে হচ্ছে ফায়ার হ্যাজার্ডস অর আদার স্পেশাল কন্ডিশন। ফায়ার হ্যাজার্ডের কথা আমাদের ভাবতে হবে, এই জন্য স্পেশাল কন্ডিশন রাখতে হবে, স্পেশাল সিস্টেম রাখতে হবে। যদি ফায়ারের সমস্যা তৈরি হয় তাহলে এখানে আমরা কি করব, তো এইটার কথা আমাদের মাথায় রাখতে হবে। এরপরে হচ্ছে ড্যাম্পনেস। তো ড্যাম্পনেস বলতে আমরা যেটা বুঝি যে এটার কিছু ক্ষতি হবে বা এটা আস্তে আস্তে ক্ষয় হবে, তো সেটাও আমাদের মাথায় রাখতে হবে, এটা কতদিন পরে আবার নতুন করে রিনিউ করতে হবে, এগুলোর কথা আমাদের ভাবতে হবে। এরপরে অনেক সময় বিল্ডিংয়ে বা আমাদের যেখানে করি না কেন সেখানে এগুলোর একটা ক্ষয়ক্ষতি হতে পারে, এগুলোর কথা আমাদের মাথায় বিবেচনা রাখতে হবে। সেফটি অফ দ্য সিস্টেম, এই সিস্টেমগুলো যে বসায় যাব বা এই ওয়্যারিং ডিজাইন করব, সেটার সেফটি সম্পর্কে আমাদেরকে নিশ্চয়তা দিতে হবে, সেগুলো নিশ্চিতভাবে জেনে এটা করতে হবে। সেফটি ফার্স্ট, হ্যাঁ, প্রথমে আমাদের সেফটির কথা ভাবতে হবে। এরপর হচ্ছে অ্যাপিয়ারেন্স অফ দ্য ওয়্যারিং সিস্টেম, ওয়্যারিং সিস্টেমের অ্যাপিয়ারেন্সের কথা ভাবতে হবে। যদি ভালো লুকিংস না হয়, আমি একটা রেস্টুরেন্টে গেলাম, ভালো কালারফুল লাইট নেই, কালারফুল দেখা গেলো আমি ওয়্যারিং করলাম, বাহির থেকে তারগুলো পিন আপ করে দিতে পারি, অথবা দেয়ালের ভিতর দিয়েও দিতে পারি, অথবা পাইপ দিয়েও দিতে পারি, বিভিন্ন রকম দিতে পারি, কিন্তু অ্যাপিয়ারেন্স কোনটা সুন্দর হবে, ওয়্যারিং সিস্টেমের যেটা বাইরের লুকিংটা সুন্দর হবে সেটাও ভাবতে হবে। আর এখানে সামগ্রিকভাবে যেটা ভাবতে হবে সেটা হচ্ছে কস্ট অফ দ্য ওয়্যারিং সিস্টেম, এই জন্য এটা আমি লাল করে দেওয়া। এখানে যেগুলো হচ্ছে ইম্পর্টেন্ট বিষয় সেগুলো একটু লাল করা আছে। তো কস্ট অফ দ্য ওয়্যারিং সিস্টেম অবশ্যই ভাবতে হবে, খরচের কথা মাথায় রাখতেই হবে। হ্যাঁ, খরচের কথা মাথায় রাখতে গিয়ে যেন কোয়ালিটি আবার কমে না যায় সেটাও আবার ভাবতে হবে। হ্যাঁ, যাই হোক, এখন আমরা দেখব টাইপস অফ ওয়্যারিং, কত রকমের কত প্রকারের ওয়্যারিং আমরা জানি। তো কি ধরনের ওয়্যারিং হয়ে থাকে সাধারণত, তো টাইপস অফ ওয়্যারিং এর মধ্যে আমরা অ্যাজ ইউজিং সাধারণত ব্যবহার করে থাকি ডোমেস্টিক ওয়্যারিং, এরপর হচ্ছে কমার্শিয়াল ওয়্যারিং, আর একটা নাম হচ্ছে ইন্ডাস্ট্রিয়াল ওয়্যারিং। এরকম তিনটা ওয়্যারিং এর আমরা কথা বললাম। তো এরপরে আমরা দেখি টাইপস অফ ওয়্যারিং এর মধ্যে ইনস্টলেশন গুলো নিয়ে আমরা একটু আলোচনা করব। ক্লিট ওয়্যারিং, এখানে এখানে কয়েক প্রকার কথা বলছি, এখানে কিন্তু টাইপস অফ ওয়্যারিং বলছে যে একটা বাসা বাড়িতে ওয়্যারিং হয়, একটা কমার্শিয়ালি আমরা বিভিন্ন কমার্শিয়াল যেমন ক্ষেত্রগুলোতে ওয়্যারিং হয়, আর একটা হচ্ছে ইন্ডাস্ট্রিয়াল, এটা জাস্ট ক্ষেত্রের উপরে বিবেচনা করছে যে কোন কোন খাতে হয়ে থাকে। এরপরে এখানে ইনস্টলেশনের উপর নির্ভর করে, ইনস্টলেশন বলতে কি টাইপের ওয়্যারিং সাধারণত করা হয় সেগুলোর উপর নির্ভর করে এখানে সাধারণত দেওয়া হয়ে থাকে। তো ইনস্টলেশনের উপর নির্ভর করে আমরা হচ্ছে একটা হচ্ছে ক্লিট ওয়্যারিং, এটার নাম হচ্ছে ভলকানাইজড ইনসুলেটেড রাবার ওয়্যার নোন অ্যাজ ভিআইআর ওয়্যার ইন পোর্সেলিন ক্লিট। ক্লিট ওয়্যারিংটা হচ্ছে ভলকানাইজড ইনসুলেটেড রাবার যে ওয়্যারগুলো আছে, ভলকানাইজড ইনসুলেটেড রাবার ওয়্যার হচ্ছে রাবারের উপরে একটা রাবারের ওয়্যারের উপর একটা রাবারের প্রলেপ থাকে, এটা ভলকানাইজড বলা হয়, এটাকে বলা হয় ভিআইআর। ভিআইআর কাকে বলে এখানে আমরা দেখতে পাচ্ছি, ভিআইআর পূর্ণরূপ ভলকানাইজড ইনসুলেটেড রাবার, এটা ভালো করে কিন্তু আমাদের দেখতে হবে। ওয়্যার ইন পোর্সেলিন ক্লিট, এখানে ক্লিট ওয়্যারিং গুলো একটা নাম কি, ক্লিট ওয়্যারিং, আরেকটার নাম হচ্ছে ক্যাসিং ক্যাপিং। ক্লিট ওয়্যারিংটা আমরা দেখাবো, এগুলো প্রত্যেকটাই ক্যাসিং ক্যাপিং, এটা হচ্ছে ভিআইআর ওয়্যার ইন উডেন ক্যাসিং, এটা উডেন ক্যাসিং। ক্যাসিং ক্যাপিং যেটা আমরা দেখাবো যে একটার ভিতরে আর একটা এরকম আটকানো যায়, সেটার মাঝে থাকবে ওয়্যারগুলো, এটা ক্যাসিং ক্যাপিং। আর একটা হচ্ছে ক্লিপ দিয়ে লেগে যায়, সেগুলো হচ্ছে ক্লিট ওয়্যারিং। আর এখন আমরা দেখি টিআরএস ওয়্যারিং, এটা হচ্ছে টাফ রাবার শীট ওয়্যারস রান ওভার উডেন ব্যাটেন, এইটা হচ্ছে টিআরএস ওয়্যারিং। এরপর হচ্ছে মেটাল শীট ওয়্যারিং, মেটাল শীট ওয়্যারিং হচ্ছে ভিআইআর ওয়্যারস কভারড উইথ লিড রান ওভার উডেন ব্যাটেন, এটাও হচ্ছে ভিআইআর যে ভলকানাইজড ইনসুলেটেড রাবার ওয়্যার দিয়েই করা হয়, কভার করা হয় লিড দিয়ে, মেটাল একটা ব্লেডের মতন আছে, সেটা একটা পিন থাকে আর একটা দিয়ে ভাঁজ করে দেওয়া হয়, মেটাল শীট ওয়্যারিং বলা হয়। এটা উডেন সাধারণত কাঠের কোনো ফ্রেমের উপর সাধারণত এটা করা হয়, মেটাল শীট। এরপর হচ্ছে কন্ডিউট ওয়্যারিং, এই ওয়্যারিংটা হচ্ছে একটু বেশি সাধারণত করা হয়,
কন্ডিউট ওয়ারিংটা ভিআইআর কন্ডাক্টর রান ইন মেটালিক কন্ডাক্ট, এখানেও হচ্ছে ভিআইআর ব্যবহার করা হয়, ভলকানাইজড ইনসুলেটেড রাবার ওয়্যার সেটা ব্যবহার করা হয় মেটালিক কন্ডাক্ট কন্ডিউট হিসাবে। কন্ডিউট ওয়ারিং এই যে এখানে আমরা দেখতে পাচ্ছি এই যে পাইপের মতন যে ওয়ারিং করা হয় পাইপের মতন সেটাই বলা হয় কন্ডিউট ওয়ারিং। আচ্ছা, এখানে শুধুমাত্র কন্ডিউট ওয়ারিং এর পিকচার দেখা যাচ্ছে। এরপরে একটা হাউসে কি কি বিষয়গুলো থাকতে পারে, সাপোজ আমি এখানে যদি দেখি এখানে রিপেয়ার ড্যামেজড কুকার সকেট, তারপরে রিপ্লেস মিডিয়াম সাইজ ফিউজ বক্স, তারপরে এরকম বিভিন্ন ধরনের আইটেম থাকতে পারে একটা বাসাবাড়ির। এটার একটা পিকচার আমরা এখানে দেখতে পাচ্ছি। এরপরে আমরা দেখব এখন ওয়ারিংগুলো এতক্ষণ যেটা ইনস্টলেশন উপর ভিত্তি করে ভাগ করা হয়েছে তার মধ্যে প্রথমটা একটা হচ্ছে ক্লিট ওয়ারিং। ক্লিট ওয়ারিংগুলো কীরকম? ক্লিট ওয়ারিং এই যে একটা পিন আপের মতন যে আমরা দেখছি একটা লোহা মেরে জাস্ট কি করা হয় ওয়ালের সাথে সাথে ওয়্যারগুলো জাস্ট ওই ক্লিপ দিয়ে মেরে তারপরে সামনে আগানো হয়, এভাবে করে ওয়্যারিংটা করা হয়। এটা ক্লিট ওয়্যারিংয়ে আমরা কি কি পাচ্ছি? সাপোর্টেড ইন পোর্সেলিন ক্লিট। ক্লিট ওয়্যারিংয়ের কিছু বৈশিষ্ট্য কিন্তু অবশ্যই এখানে দেওয়া আছে। এরপরে পোর্সেলিন ক্লিট হতে হবে, ক্লিটগুলো মানে পিনের মতন যেটা বলতেছি সেটা। টু হ্যাপস ক্লিটস, দুইটা ক্লিটের কথা বলছে, দুইটা অর্ধেক ক্লিট এখানে থাকবে আলাদাভাবে। এরপর হচ্ছে চিপেস্ট, এবং এই ক্লিট ওয়্যারিংটা কিন্তু অনেক সস্তা, সবচেয়ে সহজ এটা আমার খরচ কমে যাচ্ছে। এবং এই ওয়্যারিংটা আবার টেম্পোরারি ওয়্যারিং, এখানে লোহাটা উঠে গেলে ওয়্যারিংটা খুলে যাচ্ছে, এই জন্য এই ওয়্যারিংটা খুবই টেম্পোরারি, বেশি দিন এটা টিকে না সাধারণত। এখানে সাধারণত এটা করা হয় যেখানে এইভাবে যে আমরা টু ওয়ে ক্লিট, এটা আগে করা হতো এই ক্লিট ওয়ারিংটা, এটা কাঠের মধ্যে টু ওয়ে ক্লিট, এই যে দুইটা পোরশন এখান দিয়ে একটা তার যাবে, এখান দিয়ে দুইটার পাশে লাগবে না, এটা স্ক্রু দিয়ে মেরে দেওয়া হয়। বর্তমানে এটা সাধারণত আমি দেখিনি। এটা থ্রি ওয়ে ক্লিট, দুইটা স্ক্রু মারা হয়, এটা হচ্ছে থ্রি ওয়ে ক্লিট। এরপরে হচ্ছে ফিগার শোয়িং উডেন ক্লিটস অ্যান্ড ক্লিয়ার আর্লি পোর্সেলিন ক্লিটস উইথ অপশনাল পোর্সেলিন ব্যাকিং। এখানে কিছু ফিগার দেখানো আছে, এগুলো হচ্ছে আগে ব্যবহার হতো। এরপরে আমরা দেখি ডিস্টেন্স অ্যাপার্ট অফ ওয়্যার। তো আমরা এখানে ওয়্যারের মাঝে কতটুকু ডিস্টেন্স বজায় রাখবো সেটা আমাদের জানা জরুরি। ফর প্রেসার আপ টু 250 ভোল্ট, 250 ভোল্টের উপরে যদি আমাদের হয়, 250 ভোল্ট পর্যন্ত হয়, তাহলে ডিস্টেন্স বিটুইন দ্য ক্লিট গ্রুপস শুড নট বি লেস দ্যান 2.5 সেন্টিমিটার। যদি 250 ভোল্টের নিচে হয় তাহলে অবশ্যই আমাদেরকে, বা 250 ভোল্ট পর্যন্ত হয় তাহলে 2.5 সেন্টিমিটারের নিচে আমাদের দুইটা ক্লিটের যে গ্রুপস, দুইটা ক্লিটের ব্যবধান, এটা কিন্তু 2.5 সেন্টিমিটারের নিচে হওয়া উচিত নয়। বাট ফর সাবমেইনস বা মেইন লাইনের যে সাব যেগুলো আছে সেগুলো যদি ইট শুড নট বি লেস দ্যান 4 সেন্টিমিটার, মেইন লাইন থেকে যেগুলো আসে সেগুলো মেইন লাইন থেকে আসার পরে এটা মাঝের ব্যবধান অবশ্যই 4 সেন্টিমিটার হওয়া দরকার। এটা বলতেছি আমরা ক্লিট ওয়ারিং এর ক্ষেত্রে, কাঠের যে গ্রুপস আছে ক্লিট সেটার মধ্যে ব্যবধান। তো প্রোটেকশন নিয়ার দ্য ফ্লোর, নো ক্লিট ওয়ারিং শ্যাল বি লেফট আনপ্রোটেক্টেড আপ টু 2 মিটার অ্যাবভ দ্য ফ্লোর লেভেল। তো আমরা যখন ওয়্যারিং ডিজাইন করব সেখানে যে আমাদের ফ্লোর থেকে ফ্লোরের লেভেলের কথা ভাবতে হবে, 2 মিটার উপরে যেন এটা থাকে, 2 মিটার উপরে, যাতে সেটা ফ্লোর লেভেলের সাথে লেগে না যায়। হোয়েন ব্রট থ্রো দ্য ফ্লোর ইট শ্যাল বি ইনক্লোজড ইন কন্ডিউট, যখন এটা আনা হয় ফ্লোরে, এটা ইনক্লোজ করা হয়, ফ্লোরের কাছাকাছি যখন আনা হবে তখন এটা কিন্তু অবশ্যই কি করা হবে, কন্ডিউট দিয়ে ইনক্লোজ করে রাখা হবে, মানে আটকানো থাকতে হবে। এটা হচ্ছে ফ্লোরের প্রোটেকশনের জন্য। তো এখন এটা সুবিধা কি? ক্লিট ওয়ারিং এর সুবিধা হচ্ছে এটা হচ্ছে চিপেস্ট মেথড, এবং সুইটেবল ফর টেম্পোরারি ওয়্যারিং এর জন্য এটা বেশি সুইটেবল, খুব দ্রুত টেম্পোরারি ওয়্যারিং করার জন্য কুইকলি এটা ইনস্টল করা যায়, খুব দ্রুত এটা রিকভারও করা যায়, যে এক জায়গায় খুলে গেলে আবার দ্রুত লাগানো যায়, তো এই জন্য এটা টেম্পোরারি। ইন্সপেকশন অ্যান্ড অল্টারনেশন অ্যান্ড এডিশন ক্যান ইজিলি মেড, এখানে ইন্সপেকশন এবং অল্টারনেশন এবং এডিশন সহজে করা যায়।
খুব সহজে বাহির থেকে ওয়্যারিং এর কিছু পুড়ে গেলে দ্রুত দেখা যায়, পরিবর্তন করা যায়, একটা ওয়্যার কেটে গেলে সেখান থেকে পাশে পরিবর্তন করা যায় এবং এডিশনও করা যায়, এবং এটা চাইলে একটা ওয়্যার আরেকটার সাথে খুব দ্রুত সংযোগ দেওয়া যায়, যেহেতু এটা বাহিরেই থাকে, এক্সপোজ করা, বাহিরে এক্সপোজ থাকে। আর এটার অসুবিধা হচ্ছে নট পারমিটেড ফর পার্মানেন্ট জব, পার্মানেন্ট কোনো কাজের জন্য সাধারণত আমরা ক্লিট ওয়্যারিং করি না। স্যাক সাম প্লেস আফটার সার্টেন পিরিয়ড, মাঝে কিছুদিন পরে ওয়্যারগুলো মাঝে একটা স্যাগ হয়, স্যাগ বলতে ঝুলে পড়ে, স্যাগ তৈরি হতে পারে। এরপরে ডাস্ট এবং ডার্ট এবং বিভিন্ন ধুলাবালি, ডার্ট, ময়লা, এগুলা হচ্ছে এর উপরে জমা হয়, কালেক্ট হয়। এরপরে হচ্ছে ইনক্রিজড মেইনটেনেন্স কস্ট, এবং মেইনটেনেন্স খরচ বেড়ে যায়, কারণ বারবার যে পরিবর্তন করতে হতে পারে, ছিঁড়ে যেতে পারে বাইরে, মেইনটেনেন্স খরচটা বেড়ে যায়। অয়েল এবং স্মোক আর মাস ইনজুরিয়াস টু ভিআইআর, এখানে ভলকানাইজ ইনসুলেটেড রাবার যে থাকে প্রলেপ, তার সেই ওয়্যারগুলোর উপরে কি হয়, তেল বা ধোঁয়াগুলো যখন পড়ে সেগুলো আস্তে আস্তে কি হয়, ক্ষতিগ্রস্ত হয়, এই তারগুলো আস্তে আস্তে শক্ত হয়ে ভেঙে যায়। ফর লং লাইফ ক্লিট শুড বি 30 সেন্টিমিটার অ্যাপার্ট, যদি আমরা অনেক লম্বা সময়ের জন্য এই ওয়ারিংটা রাখতে চাই, তাহলে আমাদেরকে ক্লিট শুড বি 30 সেন্টিমিটার অ্যাপার্ট, 30 সেন্টিমিটার হচ্ছে দূরত্ব বজায় রেখে আমাদের করতে হবে। তো এখন আমরা দেখি উডেন ক্যাসিং ক্যাপিং। উডেন ক্যাসিং ক্যাপিং এটা হচ্ছে আমরা ছবিতে বুঝতে পারতেছি, এটা কাঠেরও হয় বর্তমানে, এখন আগে এরকম প্লাস্টিকেরও ছিল, এখনো আছে। তো এইটা হচ্ছে মোস্ট কমনলি অ্যাডপ্টেড ফর রেসিডেন্সিয়াল বিল্ডিং, রেসিডেন্সিয়াল বিল্ডিং এর জন্য এটা ভালো, এটা ব্যবহার করা হয়। রেক্টাঙ্গুলার উড ব্লকস মেড ফ্রম ফার্স্ট ক্লাস সিজন টেক উড, এখানে হচ্ছে এটা আগের কাঠেরও ছিল, কাঠ দিয়ে একটা নিচে থাকে ফিক্সড আর একটা উপর দিয়ে ঢাকনার মতন থাকে। তো এটা উড দিয়েও করা হয়, রেক্টাঙ্গুলার থাকে উড ব্লকের, এই জন্য আমরা কাঠের কথা বলতেছি। এরপর হচ্ছে ক্যাসিং অ্যাট দ্য টপ ইজ কভার্ড বাই মিনস অফ এ রেক্টাঙ্গুলার স্ট্রিপ, আর এটা হচ্ছে চতুর্ভুজার আকৃতির হচ্ছে রেক্টাঙ্গুলার ক্যাসিং থাকে, এটা হচ্ছে এর উপরে টপ থাকে, কভার থাকে মিনস অফ রেক্টাঙ্গুলার, এটা চতুর্ভুজার একটা স্ট্রিপ দিয়ে এটা একটা ঢাকনা থাকে টপে। সেম ওয়ার্ড কল্ড ক্যাপিং। হ্যাঁ, ক্যাসিংটা কি, ক্যাসিংটা হচ্ছে টপে থাকে, উপরের এই অংশটার নাম ক্যাসিং, আর নিচে যেটা একদম ফিক্স থাকে দেয়ালের সাথে, এটার নাম হচ্ছে ক্যাপিং। তো এটা স্ক্রিউ দ্বারা, ইজ স্ক্রিউ টু ইট, এটা স্ক্রিউ দ্বারা দেয়ালের সাথে আটকানো থাকে, এটার হচ্ছে ক্যাপিং। তো এই জন্য নাম হচ্ছে ক্যাসিং ক্যাপিং। তো যাই হোক, কেন এটার নাম ক্যাসিং ক্যাপিং আমরা বুঝতে পারলাম। এ ডাবল বেড ইজ কাট ইন দ্য ক্যাপিং টু শো দ্য পজিশন অফ ওয়্যার্স, একটা ডাবল বেড কাটা হয় এটা যাতে ক্যাপিংটা হচ্ছে পজিশনটার ভিতরে ঢোকানো থাকে, ওয়্যারের পজিশনটা। এখানে দুইটা ভিতরে একটা ওয়্যার রাখার মতন একটা পজিশন কাটা হয়, সাধারণত রাখা হয়, যাতে দ্য স্ক্রিউ মে নট বি ড্রাইভেন থ্রু দ্য রং পজিশন, যাতে আমি উপর দিয়ে যখন স্ক্রিউ বা যদি লাগানো হয় তখন ওয়্যারটা যেন ছিদ্র না হয়ে যায়, বা ওয়্যারের পজিশনটা ওয়্যারের উপর নিচে যেন সেই স্ক্রুটা যেটা আমরা ক্যাপিংটা লাগাবো দেয়ালের সাথে, সেটা যেন কি হয়, যে লেগে না যায়, সেটার উপর দিয়ে যেন ওয়্যার না যায়, সেজন্য দুইটা গ্রুপ কাটা থাকে, দুইটা আলাদা বেড থাকে, যার উপর দিয়ে ওয়্যারটা যেতে পারবে। তো এখন আমরা এই বিষয়টা কাঠের, এই যে দেখতে পাচ্ছি, এই যে দুইটা কাঠের আগে এরকম ছিল, এই যে কাঠের দুইটা গ্রুপ কাটা আছে, ওই পাশে একটা এই পাশে একটা, দুইটার মাঝে একটা ব্যবধান ও ডিস্টেন্সও বজায় রাখা হচ্ছে, এবং একটা যখন আমরা এটা স্ক্রু করা হবে, দুই পাশ দিয়ে মাঝে একটা করা হবে স্ক্রু, তো যাতে যেন দুইটার মাঝে না লাগে, এটা আমরা এখানে দেখতে পাচ্ছি। তো এখানে মেইন ডিসঅ্যাডভান্টেজ হচ্ছে হাইলি স্কিলড কার্পেন্টার্স আর রিকোয়ার্ড, এটা যদি করতে হয় এরকম কাঠ দিয়ে, তাহলে অনেক ভালো, অনেক সূক্ষ্ম যারা কাঠমিস্ত্রি তাদেরকে এখানে প্রয়োজন হবে, অনেক দক্ষ লোক প্রয়োজন হবে। এবং এখানে সমস্যা হচ্ছে ভেরি রিস্ক অফ ফায়ার, এখানে আগুন ধরে যাওয়ার সমস্যা থাকে, যেহেতু কাঠের সাথে একটা সংস্পর্শ আছে, তো এই জন্য এটা একটা বড় অসুবিধা। এখানে আমরা দেখি জয়েন্টস ইন ক্যাসিং ক্যাপিং, ক্যাসিং ক্যাপিং এ কিছু জয়েন্ট আমরা ব্যবহার করে থাকি, টাইপস অফ জয়েন্ট, তার মধ্যে কি কি জয়েন্ট হতে থাকে, একটা নাম হচ্ছে স্ট্রেট জয়েন্ট, আরেকটা নাম হচ্ছে টি জয়েন্ট, তারপর হচ্ছে রাইট অ্যাঙ্গেল জয়েন্ট, কর্নার জয়েন্ট, টি ব্রিজ জয়েন্ট, ক্রস ব্রিজ জয়েন্ট। এখানে কয়েক ধরনের জয়েন্ট হয়ে থাকে, এই জয়েন্টগুলো কীরকম যে আমি দেখাচ্ছি একটা একটা করে। এইটা একটা স্ট্রেট জয়েন্ট, দুইটা ক্যাসিং বা ক্যাপিং এরকম আসলো, তখন এইটা সোজাসুজি যখন এসে জয়েন্ট হবে সেটার নাম হচ্ছে স্ট্রেট জয়েন্ট। এরপর এটার নাম টি জয়েন্ট, সাপোজ এই দিক দিয়ে একটা ওয়্যার আসলো, এই দিক দিয়ে একটা আসলো, আবার নিচ থেকে একটা আসলো, তাহলে এই তিনটা এসে যেখানে জয়েন্ট হবে সেখানে জয়েন্টটা যেটা দেবো সেটার নাম টি জয়েন্ট। এরপরে হচ্ছে এটাও একটা টি জয়েন্টের একটা রূপ।
এরপরে হচ্ছে রাইট অ্যাঙ্গেল জয়েন্ট, এটার নাম হচ্ছে কর্নার, যে কোনো কর্নারে যে জয়েন্টটা এটা হচ্ছে কর্নার জয়েন্ট। আরেকটা হচ্ছে ক্রস জয়েন্ট, এটা হচ্ছে চার দিক দিয়ে আসতে পারে, এই দিক দিয়ে এদিক দিয়ে চার দিক দিয়ে আসতে পারে, এটার নাম হচ্ছে ক্রস জয়েন্ট। এরপরে ক্রস জয়েন্টে আরো একটা রূপ দেখলাম। এখন আমরা দেখব টাফ রাবার শীট, টিআরএস, যেটা ব্যাটেন ওয়ারিংও বলা হয়, টিআরএস ওয়ারিংও বলা হয়। তো টিআরএস বলতে আমরা বুঝি টাফ রাবার শীট, টিআরএস এটার ফুল মিনিং ওয়্যারস আর সুইটেবল ফর রাফ ইউজ, এটা রাফ ইউজ করার জন্য এই ওয়ারিংটা করা হয়। ময়েশ্চার এবং ক্লাইমেট ভ্যারিয়েশন, অ্যাসিড, অ্যালকালি, বাট ইজ স্লাইটলি অ্যাফেক্টেড বাই লুব্রিকেটিং অয়েল। তো টাফ রাবার শীট এই ওয়্যারগুলো সাধারণত ব্যবহার করা হয় যেখানে ময়েশ্চারের পরিমাণ বেশি, ক্লাইমেট খুব দ্রুত চেঞ্জ হয়, অ্যাসিড পড়তে পারে, তারপরে এইগুলো পড়লেও যাতে ক্ষতি না হয়, ক্ষতিগ্রস্ত না হয়, সেই জন্য এই ওয়্যারটা ব্যবহার করা হয়। এটাকে লুব্রিকেটিং অয়েল দ্বারা একটু মাত্র স্লাইটলি অ্যাফেক্টেড, অল্প একটু ক্ষতিগ্রস্ত হয়, কোন কিসের মাধ্যমে? শুধুমাত্র লুব্রিকেটিং অয়েল দ্বারা। আর দে আর সুইটেবল টু রান অন টিক উড ব্যাটেন হুইচ ইজ ফিক্সড অন দ্য ওয়াল, এটা হচ্ছে উড ব্যাটেনের জন্য সুইটেবল, কাঠের জন্য এটা ফিক্সড থাকে ওয়ালের সাথে। যাই হোক, ফলোইং কনসিডারেশন শুড বি মেনটেন, কি কি কনসিডার করতে হবে এইটা ওয়্যারিং করার জন্য? ফর ড্যাম প্লেস, যেই প্লেসে হচ্ছে সাধারণত পানি বা যেগুলো এগুলো যেখানে হচ্ছে ময়েশ্চারের পরিমাণ বেশি, যেখানে জলীয় বাষ্প, ক্লাইমেট ভ্যারিয়েশন হতে পারে, সেখানে সাধারণত এই সব চিন্তা করা হয় এই ওয়্যারিং এর। তো আমরা ড্যাম প্লেসের কথা বলছি। টেক কেয়ার ফর আর্থ সুইচ, এখানে নিচ থেকে যে আর্থ সুইচটা হয়, ল্যাম্প হোল্ডার, তারপরে হচ্ছে আদার মেটাল ফিটিংস। এরপরে ফাইবার ক্লিপ শুড নট বি ইউজড, এখানে ফাইবার ক্লিপ ব্যবহার করা যা উচিত নয়। এরপরে হচ্ছে প্রোভাইড এ লেয়ার অফ নিট সিমেন্ট ওভার দ্য কেবল আন্ডার দ্য প্লাস্টার। তো এখানে প্লাস্টারের নিচে এটা কি বলতেছে যে প্রোভাইড এ লেয়ার অফ নিট সিমেন্ট, একটা সিমেন্টের লেয়ার প্রোভাইড করা হয় কেবলের উপর দিয়ে, এটা হচ্ছে নিচ দিয়ে করা হয়, দেয়ালের ভিতর দিয়ে, প্লাস্টারের নিচে থাকবে এই ওয়্যারিংটা। শুড নট পুট আন্ডার স্ট্রেস, এই ওয়্যারিংটা কিন্তু কোনো প্রেসারের মধ্যে রাখা যাবে না, এখানে যে দেয়ালের ভিতর রাখতে হবে সেটাও কিন্তু এখানে লাইন কেটে তারপর রাখতে হবে, যাতে কোনো ওয়ালের প্রেসার বা কোনো কিছুর প্রেসারের মধ্যে যেন না থাকে। প্রোভাইড কন্ডিউট উইথ রাবার বুশিং অ্যাট বোথ এন্ডস থ্রো ওয়ালের ভিতর দিয়েই, যেটা আমরা হচ্ছে রাবার বুশিং দেওয়া হয়, এটার ভিতরে পাইপ থাকে যার ভিতর দিয়ে যায়, যাতে দেয়ালের উপর দিয়ে যদি হালকা প্রেসারও আসে সিমেন্ট বা এগুলোর, সেটা যেন ওয়্যারে না লাগে, এই জন্য প্রোভাইড কন্ডিউট রাখা হয় এবং রাবার বুশিং রাখা হয়। এরপর হচ্ছে ওয়্যার শুড বি প্রপারলি টাইটেড, ওয়্যারগুলো প্রপারলি টাইট করা হবে, যাতে ডিস্টেন্স বিটুইন দ্য ক্লিপস শুড নট বি মোর দেন 6 সেন্টিমিটার, ক্লিপসগুলোর মাঝে ডিস্টেন্সটা যেন 6 সেন্টিমিটারের বেশি না হয়, যে বেশি দূরে দূরে ক্লিপ দিলে তাহলে এটা ঝুলে পড়তে পারে, এই জন্য ভিতরে যে ওয়্যারগুলো আছে সেগুলো অবশ্যই ওয়্যারগুলোকে টাইট রাখতে হবে, এই জন্য শুড বি প্রপারলি টাইটেন্ড। বেন্ড শুড হ্যাভ লঙ্গার রেডিয়াস, এবং এর যে যেখানে বাঁক নিবে ওয়্যারগুলো ফিটিংস করার জন্য, যেখানে বাঁক নিবে সেইগুলো অবশ্যই অনেক দূর থেকে রেডিয়াস নিতে হবে, আগে থেকে একদম মাঝখান একদম কর্নারে এসে তারপর বাঁক নেওয়া যাবে না, তাহলে ওয়্যারটা ভেঙে যেতে পারে, আস্তে আস্তে ওই জায়গায় নষ্ট হয়ে যেতে পারে, এই জন্য আমরা দূর থেকে বাঁক নিতে হবে। সেটা বেন্ড শুড হ্যাভ লঙ্গার রেডিয়াস, এটার ব্যাসার্ধ বেশি হতে হবে, বেন্ডটা যেটা আমরা বাঁকা করব সেটা রেডিয়াসটা অনেক বেশি হতে হবে। তো আরেকটা দেখতেছি লিঙ্ক ক্লিপস, এইগুলো লিঙ্কস, যে ক্লিপসের কথা বললাম, এখানে মাঝে ওয়্যার দিয়ে এটা দিয়ে ভাঁজ করে এর ভিতর দেওয়া হয়। তো লিঙ্কস ক্লিপস আর মেড ফর টিন দিয়ে বানানো হয়, অথবা ব্রাশ দিয়ে, এটা কপার বলা হয়, ব্রাশ অর্থ ব্রাশ কোটেড টিন আর অ্যালুমিনিয়াম দিয়ে অথবা টিন দিয়ে করা হয়। এটা আমরা দেখলাম জয়েন্ট লিঙ্ক গুলো এরকম বানানো হয়। এরপর হচ্ছে লিঙ্ক ক্লিপস গুলো আরেক রকম হতে পারে। ইন দিস ওয়্যারিং সিস্টেম ওয়্যার সিট ইন tough rubber are used which are quite flexible. They are clipped on wooden batten with brush clips and fixed on to the walls or ceiling by flat head screw. তো এখানে হচ্ছে সামনে একটা ক্লিপ থাকে, আর এটা উডেন ব্যাটেন, আর যেটা ইনসুলেটেড ওয়্যার, এটা হচ্ছে ইনসুলেটেড ওয়্যার। তো এই ওয়্যারগুলো এরকম দিয়ে এখানে ক্লিপ দিয়ে আমরা আটকে দিতে পারি, আর এই পাশে হচ্ছে রাবারের শীট থাকে, যাতে রাবার শীট থাকে ফ্লেক্সিবল করার জন্য, এটার জন্য। আর হচ্ছে এটা ক্লিপ করা হয় উডেন ব্যাটেন
এর উপরে উইথ ব্রাশ ক্লিপের মাধ্যমে একটা জয়েন্ট দেওয়া হয়, আর ফিক্সড থাকে অন টু দ্য ওয়ালস অর সিলিং এর সাথে এটা ফিক্সড থাকে বাই ফ্ল্যাট হেড স্ক্রু। এই যে একটা স্ক্রু আছে এই সেন্টার দিয়ে আমরা ক্লিপ দিয়ে এটা ফিক্সড থাকে, যেটা হচ্ছে নিচের পার্টটার কথা বলতেছি। তো যাই হোক, এখন মেটাল সিট অর লিড সিট ওয়্যারিংটা দেখি। এটা হচ্ছে রাবার ইনসুলেটেড কন্ডাক্টর কভার উইথ অ্যান আউটার সিট অফ লিড অ্যালয় containing about 95% lead, which provides a protection to the cable from mechanical injury. এখানে রাবার ইনসুলেটেড যে কন্ডাক্টরটা আছে সেটা কভার করা হয় উইথ অ্যান আউটার শীট দ্বারা, যে আউটার একটা শীট থাকে যেটা লিড অ্যালয়, যে তার মধ্যে 95% সীসা থাকে বা লিড থাকে, হুইচ প্রোভাইডস এ প্রোটেকশন, একটা প্রোটেকশন দেয় কেবলের উপরে মেকানিক্যাল ইনজুরির জন্য। অনেক বড় ধরনের একটা ফোর্স আসলো তারের উপরে, সেটা কোনো ক্ষতিগ্রস্ত হবে না, যেহেতু 95% লিড দিয়ে একটা অ্যালয় থাকে, সেটা এর উপরে কভার হিসেবে থাকে। তো মাস্ট বি আর্থ অ্যান্ড হুইচ উইল রিডিউস দ্য লাইটিক অ্যাকশন ডিউ টু লিকেজ কারেন্টের জন্য রিডিউস করার জন্য আমাকে অবশ্যই আর্থিং করতে হবে, এবং সেফটি আমাকে ইনশিওর করার জন্য আর্থিং করতে হবে, এবং কস্টলিয়ার দেন টিআরএস যেটা আমরা দেখেছিলাম একটু আগে, সেটা থেকে এটা কিন্তু খরচ একটু বেড়ে যাবে। আচ্ছা, এখন দেখি কি কি পয়েন্ট আমাদের মাথায় রাখতে হবে মেটাল শীট ওয়্যারিং এর জন্য। তো মেটাল শীট ওয়্যারিং এ সাপোর্টেড বাই প্রপার মেটাল ক্লিপস গুলো সাপোর্ট করতে হবে, এবং হুইচ মাস্ট নট বি মোর দেন 30 সেন্টিমিটার। এটা 30 সেন্টিমিটারের উপরে হতে পারবে না। পার্থক্য, ক্লিপগুলো এটা হরিজন্টালি ভার্টিক্যালি যেভাবেই লাগাই না কেন, নো কেমিক্যাল অ্যাকশন বাই সাপোর্ট ম্যাটেরিয়ালস উইথ এ শীট, কোনো কেমিক্যাল অ্যাকশন থাকা যাবে না সাপোর্ট ম্যাটেরিয়াল উইথ দ্য শীতের সাথে। অ্যাভয়েড শার্প বেন্ড, একটা শার্প বেন্ড বলতে আমরা বুঝি একদম সূক্ষ্ম বাঁকানো যাবে না, রেডিয়াস বাড়াই দিতে হবে, নাহলে ওয়্যারগুলো ভেঙে যাবে। ফর চেঞ্জ অফ ডিরেকশন চেঞ্জ করতে হলে মেক রাউন্ড বেন্ড, এবং বাঁকা করতে হবে ম্যাক্সিমাম বল একটা মিনিমাম লেভেল দিয়ে দিছে 10 সেন্টিমিটার উপরে রেডিয়াস করতে হবে, 10 সেন্টিমিটার নিচে রেডিয়াস করা যাবে না, তাহলে এটা ভেঙে যেতে পারে। লিড শীট মাস্ট বি আর্থ, এবং যে সীসা বা যেটাই বলি নাকি সেই লিড শীট যে ওয়্যারিংটা করতেছি সেটা মাস্ট বি আর্থ, সেটা আর্থিং অবশ্যই করতে হবে, যেহেতু এটা একটা মেটাল দিয়ে এটা ওয়্যারিংটা করা, এবং হ্যাভ এ কন্টিনিউয়াস ইলেকট্রিক্যাল কন্ট্যাক্ট, এবং একটা কন্টিনিউয়াস ইলেকট্রিক্যাল কন্ট্যাক্ট থাকতে হবে। নট রান ওভার এ ড্যাম প্লেস, যেখানে ড্যাম প্লেস, যেখানে এনভায়রনমেন্ট চেঞ্জের অসুবিধা আছে সেখানে এটা দেয়া যাবে না। হোয়েন ক্রসিং ওয়াল, যখন ওয়াল ক্রস করবে, ইউজ কন্ডিউট উইথ বুশিং অ্যাট বোথ এন্ডস, যখন আমরা ওয়াল ক্রস করে অন্য পাশে চলে যাবে তখন কিন্তু পাইপ ব্যবহার করতে হবে বুশিং দিয়ে, দুই পাশেই, ও পাশে এবং এ পাশে বুশিং ইউজ করে এটা কন্ডিউট ব্যবহার করতে হবে ওয়ালের মাঝখানে। এখানে আমরা দেখি কন্ডিউট ওয়ারিং এর ছবি আমরা আগেই দেখিয়েছিলাম। এটার ক্ষেত্রে আমরা বলি ইন জেনারেল এ কন্ডিউট ইজ ডিফাইন্ড অ্যাজ এ টিউব অর চ্যানেল, এটা টিউব অথবা চ্যানেল হিসেবে ডিফাইন করতেছি। টিউবুলার কন্ডিউট, টিউবের মতন কন্ডিউট মানে হচ্ছে, কন্ডিউট বলতে আমরা বুঝি আসলে যে পাইপ যেটা, সেটা একটু কন্ডিউট বা টিউব। তো সেই টিউবের ভিতর দিয়ে আমরা যেটা ব্যবহার করি সেটা ইউজড ম্যাটেরিয়াল ইন ইলেকট্রিক্যাল ইনস্টলেশন, এটা সাধারণত টিউবুলার হয়, টিউবের আকারে। হোয়েন কেবলস আর ড্রন থ্রো দ্য কন্ডিউট, যখন কেবলগুলো কন্ডিউটের ভিতর দিয়ে আমরা নেব, অ্যান্ড টার্মিনেটেড অ্যাট দ্য আউটলেট, যখন একটা আউটলেটে গিয়ে শেষ করব অথবা সুইচ পয়েন্টে গিয়ে, তখন দ্য সিস্টেম অফ ওয়ারিং ইজ কল্ড, এই ওয়ারিংকে বলা হয় called conduit wiring. Conduit wiring কাকে বলে? What is conduit wiring? When cables are drawn through the conduit and terminated at the outlet or switch point, the system wiring is called conduit wiring. Conduit wiring বলা হয়। এই ওয়ারিং সিস্টেমটাকে আমরা বলতেছি বেস্ট ওয়ারিং সিস্টেম। আমরা যদি কখনো বলি বেস্ট ওয়ারিং সিস্টেম কোনটা, সেটা হচ্ছে কন্ডিউট ওয়ারিং। তাহলে কন্ডিউট ওয়ারিং এর মধ্যে আরেকটা টাইপ হচ্ছে সারফেস কন্ডিউট, যেটা হচ্ছে সারফেস অফ দ্য ওয়াল, আর একটা হচ্ছে রিসেসড কন্ডিউট, যেটা হচ্ছে বারিড আন্ডার প্লাস্টার। তো সারফেস কন্ডিউটটা হচ্ছে সারফেস অফ দ্য ওয়ালে থাকে, আর একটা হচ্ছে রিসেসড কন্ডিউট, যেটা হচ্ছে বারিড আন্ডার প্লাস্টারের নিচে যে কন্ডিউট দিয়ে করা হয়, পাইপ দিয়ে করা হয়, সেটার নাম হচ্ছে বারিড কন্ডিউট প্লাস্টার। আর যদি সারফেসে থাকে তার নাম হচ্ছে সারফেস কন্ডিউট, আর যদি প্লাস্টারের ভিতরে থাকে তার নাম হচ্ছে রিসেসড কন্ডিউট। হ্যাঁ, এগুলো একটু আমাদের মাথায় রাখতে হবে। তো কন্ডিউট ওয়ারিং এর আমরা দেখি দুই রকম যদি ভাগ করি, মেটালিক আর একটা হচ্ছে নন মেটালিক। যদি আমরা ফাইবার, প্লাস্টিক বা অ্যালকাথিন দিয়ে করে থাকি, সেটা হচ্ছে নন মেটালিক। আর মেটালিক দিয়ে করলে দুই রকম হয়, একটা হচ্ছে ফেরাস, যেটা মিল্ড স্টিল বা কাস্ট আয়রন দিয়ে করা হয়, আর একটা হচ্ছে নন ফেরাস, এটা হচ্ছে অ্যালুমিনিয়াম অথবা
কপার দিয়ে করা হয়, এটা হচ্ছে নন ফেরাস। ফেরাস আর নন ফেরাস, ফেরাস বলতে সাধারণত আয়রনের কিছু বোঝায়, নন ফেরাস বলতে অ্যালুমিনিয়াম কপার, যেটা আয়রন না সেটা নন ফেরাস। তাহলে আমরা বুঝলাম কন্ডিউট ওয়ারিং এর টাইপস। তো এখন আমরা যদি দেখি অ্যাডভান্টেজ, এটা কি কন্ডিউট ওয়ারিং এর অ্যাডভান্টেজ হচ্ছে এটা প্রোভাইড করে প্রোটেকশন, প্রোভাইড করে সুরক্ষা খুব ভালো। এরপরে হচ্ছে ইট প্রোভাইডস অ্যান ইজি ওয়ে টু রিপ্লেস ড্যামেজড ওয়্যার, ড্যামেজ ওয়্যারগুলো খুব সহজে কন্ডিউটের ভিতর থাকে বলে এগুলো বের করে এনে রিপ্লেস করা যায়। মোস্ট সুইটেবল ফর ওয়ার্কশপ, এবং ওয়ার্কশপের জন্য সাধারণত কন্ডিউট ওয়ারিং বেশি সুইটেবল। তো আমরা এখন দেখি ওয়ারিং ইন কন্ডিউট, সেটা হচ্ছে কি থ্রেডিং থ্রো। প্রথমে হচ্ছে কন্ডিউটের ওয়ারিং গুলো কিভাবে করা হয়, কন্ডিউটের ওয়ারিং গুলো করা হয় প্রথমে থ্রেডিং গুলো, যেটা আমরা বা যেটা ওয়্যার বলি না কেন, সেই থ্রেডিংটা এটার ভিতরে দিতে হবে, এরপরে পুশ করতে হবে, এটাকে ধাক্কা দিতে হবে, এরপরে এটা ওই পাশ দিয়ে যখন আসবে পাইপের, সেখান থেকে আবার ড্র করতে হবে, এখানে টেনে নিতে হবে। যাই হোক, এখন পিভিসি ফিটিং এবং অ্যাক্সেসরিজ কাপলার, কাপলার ব্যবহার করা হয়। কাপলার কোনগুলো? কাপলারগুলো হচ্ছে আপনার বিভিন্ন ঢাকনা হিসেবে একটার উপর একটা দিয়ে রাখি যাতে এগুলো না দেখা যায়, যেমন স্লিপ জকেট, সকেট জয়েন্ট, ওয়াটার টাইট কাপলিং, রিজিড কন্ডিউট কাপলিং, ফ্লেক্সিবল কন্ডিউট কাপলিং, তারপর কম্বিনেশন কাপলিং, বিভিন্ন কাপলিং আছে। ইলবো, ইলবো আমরা দেখব, বেন্ডস, টি, সার্কুলার বক্স, বিভিন্ন চার কোনা বক্স আছে, তারপর হচ্ছে চতুর্ভুজের মতন বক্স আছে, টি আছে, সেগুলো আমরা দেখি। ছবিগুলো দেখলেই আমরা অনেকটা ক্লিয়ার হব কোনটা টি, এগুলো আমাদের জানতে হবে। এটা হচ্ছে কাপলার। তো দুইটা ওয়্যার, আমরা দুইটা কন্ডিউট, দুইটা পাইপ কিভাবে জয়েন দেবো, এই যে এইটা পাইপ, এটা একটা পাইপ, এই দুইটা পাইপকে আমরা জয়েন দিলাম, এই যে কাপলার দিয়ে এরকম জয়েন দিতে পারি, অথবা এটা একটা চিকন, এর একটু মোটা, এভাবে আমরা কাপলার করতে পারি। এখানে একটা ঢেউয়ের মতন দেখতে পাচ্ছি, এটা এখানে আটকে যাবে, এটা একটা কাপলার, এটা একটা কাপলার। এটা হচ্ছে ইন্সপেকশন টাইপ কাপলার, এটা হচ্ছে নরমাল আমরা জেনারেল কাপলার। যাই হোক, এখন আমরা দেখি এলবো। এলবো হচ্ছে যে কোনো প্রান্ত বা যে কোনো ওয়ালের একটা কর্নারে আমরা বাঁকাতে হবে, কন্ডিউট বা পাইপটাকেই বাঁকাতে হবে। সেটা বাঁকাবো কিভাবে? এইভাবে এটা বাঁকাবো, সেটাখানে যেটা লাগাবো এটার নাম হচ্ছে এলবো। তো বাঁকানোর জায়গায় যে অ্যাঙ্গেলটা লাগানো হয় সেটার নাম এলবো বলা হয়। এটা রেডিয়াস অফ দ্য বেন্ড গ্রেটার দেন 6 টাইমস অফ দ্য ইন্টারনাল ডায়ামিটার, ইন্টারনাল ডায়ামিটার থেকে 6 গুণ বেশি হতে হবে কন্ডিউটের। হ্যাঁ, তো 6 টাইমস দ্য ইন্টারনাল ডায়ামিটার অফ দ্য কন্ডিউট। তো পাইপের ডায়ামিটারটা 6 গুণ বড় হতে হবে, যেটা হচ্ছে ইন্টারনাল যে রেডিয়াস আমরা রাখার কথা আগে বলেছিলাম তার থেকে 6 গুণ বেশি হতে হবে। তো স্ট্যান্ডার্ড এলস আর অ্যাভেলেবল ইন মার্কেট, স্ট্যান্ডার্ড এলবো গুলো হচ্ছে মার্কেটে এরকম পাওয়া যায়, ওরা স্ট্যান্ডার্ড মেনটেন করে বানানো হয়। তো বেন্ডস গুলো, বিভিন্ন বেন্ড যে কোনো জায়গায় বাঁকাতে হবে সেখানেও আমরা বাঁকাতে পারি, সেটা হচ্ছে এরকম, এটা হচ্ছে বেন্ডস। টি, টি জয়েন্ট যেমন 3 দিক দিয়ে আসলো, সেটা হচ্ছে টি জয়েন্টের মতন করে আটকানো হয়, এটা হচ্ছে টিস। এটা, এগুলো সবকিছু কন্ডিউটের জন্য, পাইপের। এটা হচ্ছে সার্কুলার বক্স, যেমন 4 দিক দিয়ে আসছে তখন এই বক্সের মধ্যে আসবে, এসে 4 কোণায় 4 দিকে যাবে, বা 4 দিকে যাওয়ার জন্য এটা সার্কুলার বক্স। এরপর হচ্ছে রেক্টাঙ্গুলার বক্স, যেগুলো আমরা সুইচ বোর্ড বা এগুলো রেক্টাঙ্গুলার বক্স, এটা পাইপের মতন, পাইপ এসে এর ভিতরে এই দুইটা ছিদ্র এরকম ভাবে ঢুকবে, আবার এখান থেকে বের হয়ে অন্য জায়গায় যেতে পারে, এটা রেক্টাঙ্গুলার বক্স। এটা হচ্ছে জাংশন বক্স, যেখানে পাইপ এসে বা কন্ডিউট এসে তিনটা একসাথে জয়েন্ট হয়ে এখানে কোনো ফাংশনাল কাজগুলো করে তারপর আবার যে কোনো একদিকে মুভ করবে। এখানে থ্রো বক্স, টি বক্স, এটা হচ্ছে অ্যাঙ্গেল বক্স, বিভিন্ন বক্স আছে, এগুলো জাংশনে ব্যবহার করা হয়। তো এখানে আমরা দেখলাম যে এখানে কয়েকটা জিনিস দেখলাম। তো এগুলো আমরা রিপোর্ট লিখবো, সেই রিপোর্টে আমরা এগুলো ইনক্লুড করব। তো সবাইকে অসংখ্য ধন্যবাদ।